আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। সিলেটে বিদ্যুতের খুঁটি স্থাপন ও সংযোগ দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে পিডিবির অসাধু কর্মকর্তারা। দুর্নীতি তদন্তে কমিটি গঠন। করোনা পরীক্ষা নিয়ে হয়রানির শিকার প্রবাসীরা, সুস্থ বিদেশগামীদেরও আক্রান্ত হওয়ার শঙ্কা। দেশে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় নতুন আক্রান্ত শনাক্ত প্রায় 2500, মৃত্যু 38 জনের। সিলেট বিভাগে আক্রান্তের চেয়ে সুস্থতার হার কম, একদিনে আরো 102 জন আক্রান্ত, একই সময়ে সুস্থ মাত্র 14 জন। সিলেটে টিলাগড় পয়েন্ট সংলগ্ন কুরবানির পশুর অবৈধ হাটের কার্যক্রম বন্ধ। সিটি কর্পোরেশনের অনুমোদনের জন্য চলছে দৌড়ঝাঁপ। যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে সিলেটে শোকসভা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কারের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন পিডিবির কর্মকর্তারা। বিষয়টি জানাজানি হলে চাপের মুখে এখন টাকা ফেরত দেওয়া শুরু করেছেন তারা। সিলেট সদর উপজেলার বিভিন্ন এলাকায় অনিয়ম দুর্নীতির এরকম ঘটনা ঘটেছে। দুর্নীতি তদন্তে পিডিবির পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সিলেট সদর উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুতের নতুন খুঁটি স্থাপন ও সংযোগ দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেন পিডিবির কতিপয় অসাধু কর্মকর্তারা। তাদের এই কাজে সহায়তা করেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মনির মিয়া। গ্রামতাকে যখন কুটা আইছে, সরকারি কুটাগুলো আইছে, গ্রামতাকে প্রত্যেকের কাছ থেকে টেকা লওয়া হয়েছে। মসজিদ লাইন হওয়ার পরে আমরা জানলাম মুতল্লি সাহেব এখন নাই, কেন নাইলে সামনে থাকলে তাইনো হইলা অনে। তো তার কাছ থেকে টাকা 2000 নেওয়া হয়েছে, আর কিছু নাস্তা বাস্তা করাইছেন, আর 6000 টাকার কোন টাকা 4000 টাকা বাকি রয়েছে। তো তাই অতটুকু কইছেন যে বাকি 4000 টাকা দিলে লাইনটা নইব, টাকা উঠাইয়া দেওয়ার লাগে। কুটানিয়া 5টা কুটানিয়া 15000 টাকা দাবি করছেন, 7000 টাকা 7,500 টাকা দিয়েছেন। এরপরে আমি জানার বাদে আমি সবাই দেখোয়াই সবাই উদ্যোগ নিছেন, হয় সবাই উদ্যোগ নিছেন। এই তো আত্মসাৎ করার লাগি টাকাটা নেয়। দুর্নীতি বিষয়টি জানাজানি হলে পিডিবির অসাধু কর্মকর্তাদের মধ্যে শুরু হয় দৌড়ঝাঁপ। তারা টাকা ফেরত দিয়ে গ্রাহকদের ম্যানেজ করার মিশনে নেমেছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রাহক তাদের টাকাও ফেরত পেয়েছেন। ইঞ্জিনিয়ার ডাক দিয়া আমারও কইছে মসজিদের কুটা বুঝছেন, আপনারা লেবার আপনার কিছু পয়সা দেওয়া লাগে, তো আপনারা 6000 টাকা দিবা বুঝছেন। আমি কিচ্ছু মাতিছি না। কুটা যেদিন গাছন ওদিন 2 দিন বাদে আইয়া ইঞ্জিনিয়ারে আমার সেই টাকা 2000 ইঞ্জিনিয়ারে নিচ্ছে। আমরা মনির মেম্বার লগে 5টা কুটা 15,000 টাকা ফুলাইয়া 7,500 টাকা দিছিলাম, আর 7,500 টাকা বলছে তার লাগাইলে দিমু। বাদে আমি শুনছি ওটা আপনারা আন্দোলন করার বাদে আমার বাইরে নিয়ে টাকা 7,000 দিছে। স্থানীয়রা বিদ্যুতের নতুন খুঁটি বসানো ও সংযোগের নামে অর্থ আত্মসাতের জন্য সাবেক ইউপি মেম্বার মনির মিয়ার সংশ্লিষ্টতার কথা বললেও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তার দাবি পিডিবির মাঠ পর্যায়ে কর্মকর্তারাই এই অনিয়ম করেছেন। স্থানীয় কিছু লোক তাকে ঘায়েল করতেই তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি ওই যে এলাকার যদি ফুটাকাটা লাগাইয়া দিই বুঝছেন, তারা লাগাইয়া দেয়, কিন্তু আমি পয়সাওয়ালির ব্যাপারে আমি কি কেন আমি থাকি পয়সাও চাইছি না। পয়সা যারা দিছে তারা হয়েছে, সব হয়েছে, অথবা মসজিদরাও হয়েছে, কিন্তু পয়সা ইঞ্জিনিয়াররা তো দিছে হয়েছে তারা, কিন্তু ওখানেও আমার একটা। এদিকে খুঁটি স্থাপন ও সংযোগের নামে অর্থ আত্মসাতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পিডিবির প্রকল্প পরিচালক পল্লবী জামান। আগামী 7 কার্যদিবসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দিবে বলে জানিয়েছেন তিনি। টানা 3 দিনের ধকল, এরপর ফলাফল পজিটিভ এলে আরেক দুশ্চিন্তা। করোনা নিয়ে সিলেট অঞ্চলের প্রবাসীরা এখন আছেন চরম ভোগান্তিতে। প্রবাসী ফিরে যেতে সরকার করোনা শনাক্তকরণ পরীক্ষা বাধ্যতামূলক করেছে। এই পরীক্ষা করাতে একে একে টানা 3 দিন সিলেট শহরে দৌড়াতে হচ্ছে প্রবাসীদের। এদের মধ্যে সুস্থ কেউ হতে পারেন আক্রান্ত। ভোগান্তি নিয়ে বিমানে যে টিকিট সংগ্রহ করেছেন প্রবাসীরা, পরীক্ষায় কেউ পজিটিভ হলে সেই টিকিট হয়ে পড়ছে অর্থহীন। এই অবস্থায় প্রবাসীরা নমুনা পরীক্ষায় রেজিস্ট্রেশন ও রিপোর্ট অনলাইনে করার দাবি জানাচ্ছেন। সরকার সিলেট বিভাগের বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষার জন্য এমএজি উসমানী মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবটি নির্ধারণ করেছে, আর বিদেশগামীদের নমুনা সংগ্রহের দায়িত্ব পালন করছে সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয়। রেজিস্ট্রেশন শেষে গেল বুধবার থেকে প্রবাসীদের নমুনা সংগ্রহ করার পরীক্ষা করা হচ্ছে। নমুনা পরীক্ষার জন্য প্রবাসীদেরকে একদিন সিলেট সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। এক্ষেত্রে ফি দিতে হয় তাদেরকে 3,500 টাকা।
রেজিস্ট্রেশনের পর দিন সিলেট নগরের মাসিমপুরস্থ আবুল মান আব্দুল মুহিত ক্রিয়া কমপ্লেক্সে স্থাপন করা বুথে গিয়ে দিতে হয় প্রয়োজনীয় নমুনা। তৃতীয় দিন এসে সিভিল সার্জনের কার্যালয় থেকে নিতে হয় পরীক্ষা রিপোর্ট, তাও সবার রিপোর্ট মিলছে না। রেজিস্ট্রেশন শেষে গেল বুধবার 169 জন প্রবাসী নমুনা দিয়েছিলেন, কিন্তু ওই দিন উসমানীর ল্যাবে মাত্র 91 জনের নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু যাদের নমুনা পরীক্ষা করা হয়নি তাদেরকে বিষয়টি জানানো হয়নি। ফলে পরদিন বৃহস্পতিবার তারাও সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে ব্যর্থ মনোরথে ফিরে যান। এদিকে প্রবাসীদের জন্য সিলেট সিভিল সার্জন কার্যালয়ে যে নির্দেশনা প্রদান করা হয়েছে তা নিয়েও আছে বিভ্রান্তি। গত 21 জুলাই সিভিল সার্জন কার্যালয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রদান করেন। এতে বলা হয়, বিদেশগামীরা করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদানের পর থেকে ফ্লাইটের পূর্ব পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুযায়ী কোয়ারেন্টাইনে থাকবেন। কিন্তু পরের লাইনে আবার বলা হয়েছে, পরীক্ষার জন্য নমুনা প্রদানের পরের দিন সিভিল সার্জন কার্যালয়ে বিদেশগামী যাত্রীকে সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট সংগ্রহ করতে হবে। একদিকে বলা হচ্ছে যাত্রীরা ফ্লাইটের আগ পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকবেন, অন্যদিকে আবার তাদেরকে সশরীরে রিপোর্ট সংগ্রহের কথা বলা হয়েছে। এছাড়া বৃহত্তর সিলেট এমনিতেই প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে স্বীকৃত। হাজার হাজার প্রবাসী দেশে এসে করোনার কারণে আটকা পড়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এখন তাদের ফিরতে গিয়ে নতুন করে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে সিলেট বিভাগের সিলেট ছাড়া বাকি 3 জেলার তথা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রবাসীদের অনেক পথ পাড়ি দিয়ে আসতে হচ্ছে সিলেট শহরে, তাও টানা 3 দিন। সুনামগঞ্জের সিংহভাগ এলাকা এখন বন্যা কবলিত। এসব এলাকা থেকে সিলেট শহরে আসতে রীতিমতো যুদ্ধ জয় করে আসতে হচ্ছে। এদিকে করোনা পরীক্ষা করাতে প্রবাসীদেরকে আগেই টিকিট করতে হচ্ছে, কিন্তু যারা করোনা পজিটিভ হচ্ছেন তাদেরকে বাধ্যতামূলকভাবে 14 দিনের আইসোলেশনে থাকতে হচ্ছে। ফলে টিকিট কাজে লাগছে না। ট্রাভেলস এজেন্টসরা এই টিকিট ফেরত নিচ্ছেন না, আবার যাত্রার তারিখ পরিবর্তন করতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ভুক্তভোগী প্রবাসীরা বলছেন, করোনা পরীক্ষার নামে প্রবাসীদের হয়রানিতে ফেলা উচিত নয়। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অনেক বড় ভূমিকা রয়েছে। প্রবাসীরা যাতে ন্যূনতম সুযোগ সুবিধা পান সেদিকে সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়া দরকার। সুনামগঞ্জের ধর্মপাশা থেকে সিলেট শহরে করোনা পরীক্ষার রেজিস্ট্রেশন করতে আসা আরব আমিরাত প্রবাসী আক্কাস আলী বলেন, আমাদের গোটা এলাকা পানির নিচে। ভোর রাতে বাড়ি থেকে বেরিয়ে অনেক কষ্টে সিলেট শহরে আসতে হয়েছে। অথচ সুনামগঞ্জ যদি বিশেষভাবে প্রবাসীদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হতো তাহলে এত কষ্ট হতো না আমাদের। হবিগঞ্জের আজমিরিগঞ্জ থেকে আসা আরেক প্রবাসী তুফাইল আহমদ বলেন, একটি নেগেটিভ সার্টিফিকেট পেতে আমাদেরকে টানা 3 দিন কষ্ট করে সিলেটে আসতে হচ্ছে। বাসে আসা যাওয়ার সুস্থ ব্যক্তিও করোনা আক্রান্ত হতে পারেন। এই ঝুঁকি নিয়েই আমরা আসছি। আমাদের ভোগান্তি দেখার যেন কেউ নেই। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে। গত 24 ঘন্টায় এর ভাইরাস কেড়ে নিয়েছে আরও 38 জনের প্রাণ। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2874 জনে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 2520 জন। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। তিনি পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার কথা তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 9615টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 10,446টি নমুনা। এ নিয়ে মোট পরীক্ষা করা হলো 11,01,480টি। নতুন পরীক্ষা করা নমুনায় করোনা ধরা পড়েছে 2520 জনে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,21,178 জনে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,01,480টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,520 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,21,178 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা শনাক্তের হার 24.12% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.08%। আক্রান্তদের মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 38 জনে। মারা যাওয়া 38 জনের মধ্যে 29 জন পুরুষ ও 9 জন নারী। ফলে এ পর্যন্ত ভাইরাসটিতে মারা গেলেন 2,874 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,414 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,22,090 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,114 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,22,090 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.20%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 2,874 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। বুলেটিনে জানানো হয়, দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.08% আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 55.20% ও মৃত্যুর হার 1.30%। সিলেট বিভাগে গত কয়েকদিন থেকে প্রতিদিনই মহামারী করোনা আক্রান্ত শনাক্ত হচ্ছেন শতাধিক, তবে সে তুলনায় সুস্থ হওয়ার হারও কম। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে 102 জন করোনা রোগী শনাক্ত হলেও সুস্থ হয়েছেন মাত্র 14 জন।
আক্রান্তদের চাইতে সুস্থ হওয়ার হার অনেক কম হয় এই অঞ্চলে মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। সিলেট বিভাগে শনিবার 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টা পর্যন্ত রোগী শনাক্ত হন 102 জন। এর মধ্যে সিলেটের 58 জন, সুনামগঞ্জের 8 জন, হবিগঞ্জের 16 জন ও মৌলভীবাজারের 20 জন। এই 102 জনকে নিয়ে বিভাগ জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,346 জনে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, এই 7,346 জনের মধ্যে অর্ধেকের বেশি আক্রান্ত শুধুমাত্র সিলেট জেলায়। সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা 3,934 জন। এছাড়া সুনামগঞ্জে 1,385 জন, হবিগঞ্জে 1,109 জন, মৌলভীবাজার জেলায় 918 জন। এদিকে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 14 জন। এদের মধ্যে সিলেটের 4 জন, মৌলভীবাজারের 10 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,034 জন। এদের মধ্যে সিলেটের 969 জন, সুনামগঞ্জের 1,043 জন, হবিগঞ্জের 540 জন ও মৌলভীবাজারে 482 জন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে আরও একজনের প্রাণ। তিনি সিলেট জেলার বাসিন্দা। নতুন এই একজনকে নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো 130। এর মধ্যে সিলেট জেলার 96, সুনামগঞ্জের 14, হবিগঞ্জের 10 ও মৌলভীবাজারের 10 জন। সিলেটের টিলাগড় পয়েন্টস্থ ঐতিহ্যবাহী এমসি কলেজ সংলগ্ন খোলা মাঠে এবার অবৈধভাবে কুরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি বন্ধ করে দিয়েছে প্রশাসন। সিলেট সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া টিলাগড়ে এবার কুরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। টিলাগড় পয়েন্ট সংলগ্ন ফুটসাল মাঠে শুক্রবার বিকেল পর্যন্ত পশুর হাট বসানোর প্রস্তুতি দেখা গেলেও শনিবার সেখানে দেখা গেছে হাটের কার্যক্রম বন্ধ রয়েছে। প্রশাসনের নির্দেশে সরিয়ে ফেলা হয়েছে বাঁশের খুঁটি ও হাটে তোলা গরু ছাগল। শাহপুরান থানার ওসি কাইয়ুম চৌধুরী জানান, টিলাগড় পয়েন্টের পশুর হাট অবৈধ, এর কোনো বৈধতা নেই। সিটি কর্পোরেশন থেকেও কোনো অনুমোদন দেওয়া হয়নি। তাই যারা এখানে হাট বসাতে ইচ্ছুক আপাতত তারা এর কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে তারা সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়ে এসে বৈধভাবে হাট বসানোর প্রক্রিয়া চালাচ্ছেন। এর আগ পর্যন্ত এখানে কোনো পশু উঠানো হবে না এবং কেনাবেচাও হবে না। প্রশাসনের নির্দেশে এ স্থানের বাঁশখুঁটি, গরু ছাগল সব সরিয়ে নেওয়া হয়েছে। প্রতি বছরই অনুমোদন ছাড়া সিলেট পয়েন্টে কুরবানি পশুর হাট অবৈধভাবে বসানো হয়। এবারও তেমনি প্রস্তুতি চলছিল, কিন্তু এবার প্রশাসন কঠোর হওয়ায় সিটি কর্পোরেশনের অনুমতির জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন হাট সংশ্লিষ্টরা। দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি, কর্মসংস্থান ও শিল্প বিপ্লবের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে সিলেটে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের আয়োজনে নগরীর জিন্দাবাজারস্থ ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইনজা কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাদিদার আলম নোবেল। এই সময় বক্তারা যমুনা গ্রুপের কর্ণধার নুরুল ইসলাম এর কর্মময় জীবন উল্লেখ করে বলেন, দেশে গত 40 বছরে 41টি শিল্প প্রতিষ্ঠানে কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান করেছেন এই কর্মবীর শিল্প উদ্যোক্তা। দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি হয়েও তিনি কখনো ঋণ খেলাপি ছিলেন না, যা বর্তমান সময়ে বিরল একটি বিষয়। জীবন বাজি রেখে দেশকে যেমন স্বাধীন করেছেন, তেমনি আজীবন দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন তিনি। তার এই কর্ম তার দেশের মানুষের মনে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।